কেমন আছো বন্ধুরা? আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। আর আমার গল্প যদি ভালো লাগে, তোমরা জানো কি করতে হবে। আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, কমেন্ট করো, শেয়ার করো, আর লাইক তো অবশ্যই করবে। আজকে যে গল্পটা তোমাদের বলবো, সেই গল্পের নাম গল্প লিখছিলাম তখন। লেখক মলয় বিশ্বাস। চলো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। এ কি, কে বাসন মাজছে ওই পুকুরের সামনে? সুজয় চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের ওপর থেকে পুকুরের দিকে তাকিয়ে দেখলো পুকুরে তো কেউ নেই। ওনারা সুজয়কে এরপর ঘরে নিয়ে যায়। এই পুকুরটা অদ্ভুত ব্যাপার। এই পুকুরটার একটা কোটা আছে। প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে টানবেই সে মানুষ হোক কিংবা পশু। লোকমুখে প্রচলিত আছে এই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন 1990 সাল। চারদিকে জঙ্গল আর জঙ্গল, খুন খারাপি লেগেই থাকতো। ওই পুকুরের নিচে এক পাগলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। শুধু পাগলি বুড়িই নয়, আরও অনেক লোকের দেহ পুঁতে রাখা হয়েছিল। কিন্তু ওই পাগলি বুড়ি কারোর ক্ষতি করতো না। সেই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে, তবে ওই পাগলি বুড়ি যাকে তাকে দেখা দেয় না। কারোর খারাপ সময় থাকে কিংবা যখন কারোর ভালো সময় আসে তখনই দেখা পাওয়া যায় ওই বুড়ির। না জানি আমার ছেলে কেন দেখতে পেল ওই বুড়িকে। সুজয়ের বাবা ফিসফিস করে সুজয়ের মাকে বলল, কি জানি বাবা, আজকাল গভীর রাতে কুকুরগুলো ডাকতে থাকে প্রচণ্ড। এই পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে বলল সুজয়ের মা। যাকে, রাত অনেক হলো, শুয়ে পড়ো। তুমি যাও, আমি আসছি, ফিসফিস করে উত্তর দিল সুজয়ের মা। পুকুরটা একেবারে শান্ত। এই পুকুরের কাছে অনেকেই অনেক কিছু দেখেছে, কিন্তু সেসব অলৌকিক জিনিস কারোর কোনো ক্ষতি করেনি। হঠাৎই এই শান্ত পুকুরটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। 1 মাসের ভিতর কিভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা, সেই কারণ অজানা সকলে। তবে আজকাল এই পুকুরটার আশেপাশে কারোর বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান যে কিভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা বড় দায়। শুধু কি তাই, আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করলো। কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্য হতে থাকলো। এর পিছনে কি কোনো অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাস করে না। এটাকে চোরের কাঠ সাজি বলে ব্যাপারটা উড়িয়ে দিল সকলে। কিন্তু শেষে যখন চুরির ব্যাপারটা বেড়েই চলল, তখন শেষমেশ গ্রামবাসীরা মিলে ঠিক করলো তারা পাহারা বসাবে। কথা মতো 2জন পাহারাদার নিযুক্ত করা হলো। তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রত্যেক মাসে শেষে কিছু নগদ অর্থ দেবে এবং বিনিময়ে তারা পাহারা দেবে। বেশ ভালো। এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামের ছাগল মুরগি 2 দিনের মতো চুরি বন্ধ হয়ে গেল। কিন্তু 3য় দিন থেকে আবারও চুরির পরিমাণ বেড়ে গেল। এবার শুধু চুরিই না, সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথরের টুকরো পড়া শুরু হলো। আর যে পাথরগুলো পড়তো সেগুলো কিন্তু সকালবেলা গেলে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেদিন থেকে যেদিন পাথরের উপদ্রব শুরু হয়েছিল তার পরের দিন থেকে ওই পুকুরের পাড়ের আশেপাশে অনেক বড় বড় পাথরের খোয়া পড়ে থাকতে দেখা যেত। এরকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক। তাদের মনে এই ধারণাটা তৈরি হলো যে পুকুরের কাছে কিছু একটা গন্ডগোল আছে। গ্রামবাসীদের অনুরোধে ওই পাহারাদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকলো।
সামনে সুজয়দের বাড়ি। বাড়ি থেকে রাতের খাবার দিয়ে যায় পাহারাদারদের জন্য। গরমকালের রাত, লোকজন প্রায় চেতনই থাকে। আবার মাঝে মধ্যে যাদের বাড়িতে খামার আছে তাদের তো দুশ্চিন্তায় ঘুমই হয় না ঠিকঠাক। দিনটা ছিল বুধবার। দুটো থালায় ভাত, ডাল, ইঁচড়ের তরকারি আর বকফুল ভাজা পেট পুড়ে খেলো ওই পাহারাদারগুলো। ওই পুকুরের সামনে একটা মাঠ আছে, সেখানে তাদের নৈশভোজ ছাড়ল। তারপর অমিত বলল, যা রতন, থালা দুটো দিয়ে আয় সুজয়ের বাড়িতে, আমি ততক্ষণ হাত পা ধুয়ে নিই। রতন থালা দুটি দিয়ে এসে ওই পুকুর পাড়ের কাছে গিয়ে যা দেখলো তাতে রতনের তিলে চমকে গেল। রতন দেখলো অমিতকে 4 থেকে 5 জন মোটা কালো কুৎসিত বেঁটে মানুষ জাপটে ধরে জলের মাঝখানের দিকে নিয়ে যাচ্ছে। চাঁদের আলোয় তাদের মুখগুলোর গঠন না দেখা গেলেও ওরা 4-5 জন ছিল তা রতন বুঝতে পারল। রতন একটা চিৎকার করে উঠলো। ওর চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকেরা দৌড়ে এসে তারাও দেখলো সেই দৃশ্য। পরের দিন সকালে অমিতের লাশ ভেসে ওঠে। গ্রামবাসীরা জলে পর্যন্ত নামতে ভয় পাচ্ছে। কয়েকজন সাহস করে জলে নেমে ওই লাশ নিয়ে আসে। এই খবরটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আশেপাশের গ্রাম থেকে লোকজনেরা এসে ওই পুকুরটা দেখতে লাগলো। কয়েকজন এই বাকি ঘটনাগুলোর জন্য পুকুরটাকেই দায়ী করল। তাদের মতে এই পুরো ঘটনার পেছনে পুকুরটার কিছু যোগসূত্র আছে। কিন্তু এটা তো অলৌকিক কাজ। যার অলৌকিক ক্ষমতা আছে সেই পারবে সমাধান করতে। অনেক তান্ত্রিক, ওঝা, সন্ন্যাসীদের বলা হলো এর সমাধানের জন্য, কিন্তু তারা কেউ রাজি হলেন না। শেষমেশ এক তান্ত্রিক রাজি হলেন। তিনি বললেন তাকে যদি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তবে সে কাজটা করে দেবে। ইতিমধ্যে খবর এলো রতনও নাকি মারা গেছে কয়েকদিনের জ্বরে ভুগে। জ্বরের ঘোরে ভুলভাল বকছিল, তারপর একসময় সে মারা যায়। এই ব্যাপারটায় গ্রামবাসীরা মর্মাহত হল। তাই এই তান্ত্রিককে অনুরোধ করে দ্রুত এই পুকুরের থেকে অলৌকিক শক্তি তাড়ানোর কাজ শুরু করুন। তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাতটাকে বেছে নেয়। ভরা অমাবস্যা ছিল সেদিন। রাত 11টা থেকে শুরু হয় যজ্ঞ। তান্ত্রিক একটা গণ্ডি কেটে তার পাশে ওই গণ্ডি দেখিয়ে বলে এর ভেতরে কেউ যেন না আসে। তারপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করে তান্ত্রিক। মন্ত্রপুত ছাই ওই পুকুরে ছুঁড়ে ফেলে। গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ, কারণ ওই পুকুরের জল অনবরত নড়ছিল। পুকুরের আশেপাশে যত গাছ আছে সেগুলো দুলছিল হাওয়ায়। কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায়, যা দেখে হকচকিয়ে যায় তান্ত্রিকও। ওই দূরের শাল গাছ থেকে একজন উড়ে এসে তান্ত্রিকের থেকে 2 হাত দূরে এসে দাঁড়ায়। সে ছেলে নাকি মেয়ে বোঝা যাচ্ছিল না। একবারে কালো কুচকুচে, অন্ধকার থেকেও কুচকুচে কালো। তান্ত্রিক নিজের হাত থেকে একটু জল ও ঘি নিয়ে ওই আগুনের উপর বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই কালো অবয়বটার দিকে ছুঁড়ে মারে। তারপর তান্ত্রিক গম গম করে করা গলায় বলে ওঠে, কে তুই? এখানে কি করছিস? এই অবয়বটা কিছুক্ষণ অদ্ভুত ছুঁড়ে বলে, আমি বদলা চাই। বদলা? কিসের বদলা? তান্ত্রিক বলে ওঠে। অবয়বটা বলে, আমি বিদ্যুতের বউ সুপ্রিয়াকে শেষ করে দিতে চাই। কে তুই? কেন মারতে চাস ওকে? অবয়বটি বলে, আমি এতকাল ধরে পুকুরে পড়ে আছি, কারুর কোনো ক্ষতি করিনি, কিন্তু এই সুপ্রিয়া, ছি, কি নীচ মানসিকতা! একে হয় তোরা শাস্তি দে, না হলে ওকে আমার কাছে দিয়ে দে। কেন, কি করেছে সুপ্রিয়া? তান্ত্রিক উঁচু গলায় শোধায়, ও ভর দুপুর বেলায় কদিন আগে সৈকতদের বাড়ি যায়। সৈকতের মা, বাবা, সৈকত কেউ ঘরে ছিল না। সৈকত স্কুলে গিয়েছিল, সৈকতের মা গিয়েছিল জল আনতে, আর সৈকতের বাবা কাজে। সৈকতের মায়ের সাথে একটু ভাব ছিল সুপ্রিয়া,
আর সৈকতের সদ্য একটা বোন হয়েছে। সৈকতের বাড়িতে গিয়ে কাউকে না দেখে সুপ্রিয়া সৈকতের বোনের সাথে খেলতে থাকে, কোলে নিয়ে ওইটুকু ছোট্ট মেয়েটাকে নিয়ে নাচন পতন। কিন্তু হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে যায় সৈকতের বোন। এদিকে সৈকতের মাও ঘরের দিকে আসতে থাকে। ওই বাচ্চা মেয়েটার মধ্যে কোনো হেলদোল না দেখে অপরাধবোধের ভয়ে ওই ছোট্ট মেয়েটাকে ভর দুপুরে নিয়ে আসে পুকুর পাড়ে। বাচ্চাটাকে নিয়ে পুকুরের শেষ প্রান্তে গিয়ে ও ভাসিয়ে দেয় একটা ড্রামের মধ্যে করে, আর ড্রামটার সাথে ইট বোঝাই করা কয়েকটা বস্তা বেঁধে দেয়। ছি, বিবেকে বাঁধেনিও সুপ্রিয়ার? ও দাদা, ও দাদা, কি হলো? ও দাদা, শরবতটা নেবেন নাকি? একবারে ধর্ম করে উঠলাম। আসলে কানে হেডফোন দিয়ে মোবাইলের গল্প টাইপ করছিলাম। মামার বাড়ি যাচ্ছি ট্রেনে করে। তো কি ডাকছিল আমাকে? আমি জানলার বাইরে তাকালাম, দেখি এক আমপোড়া শরবত বিক্রেতা। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। না না, আমার শরবত লাগবে না বলে আমি ট্রেনের জানলাটা বন্ধ করে আবার কানে হেডফোন দিয়ে গল্প লেখায় মন দিলাম। তারপরই আবার পিলে চমকে গেল। এটা কি করে সম্ভব? ট্রেন তো দুরন্ত গতিতে ছুটছে। তাহলে আমি কিছুক্ষণ আগে ট্রেনের জানলার বাইরে যে লোকটার সাথে কথা বললাম, সে কে ছিল? সেদিন আমার আর গল্পটা লেখা হয়ে ওঠেনি।